কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিনে দ্রোণাচার্য পাণ্ডবদের নেতা ধর্মরাজ যুধিষ্ঠিরকে বন্দী করার জন্য চক্রব্যূহের পরিকল্পনা করেন। এদিকে অর্জুন এবং কৃষ্ণ সংসপ্তকদের সাথে যুদ্ধের অন্য অংশে মনোনিবেশ করেছিলেন এবং অভিমন্যু এবং 4 পাণ্ডব যুধিষ্ঠিরকে চক্রব্যূহ থেকে রক্ষা করছিলেন। অর্জুন এবং কৃষ্ণের উপস্থিতির অভাবে 4 ভাই ফাঁদের ভয়াবহ গঠন সম্পর্কে কিছুই জানতে পারেননি। এই পরিস্থিতি দেখে অভিমন্যু যুধিষ্ঠিরকে ফাঁদে প্রবেশ করতে বাধ্য করেন। তাকে অনুমতি দেওয়া হয় এবং পাণ্ডবরা তার পিছু নেয়। কিন্তু তিনি প্রবেশ করার সাথে সাথেই চক্রব্যূহের প্রবেশদ্বার জয়দ্রথ বন্ধ করে দেন এবং অভিমন্যু একা লক্ষ লক্ষ যোদ্ধার বিরুদ্ধে অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত কৌরব যোদ্ধাদের বিশ্বাসঘাতক আক্রমণে নিহত হন। চক্রব্যূহ বলতে বোঝায় সৈন্যদের বিভ্রান্তিকর বিন্যাস যারা একটি চরকার আকারে অবিরাম গতিতে থাকে। উপর থেকে দেখলে এটি একটি ঘূর্ণায়মান চাকের মতো দেখাত। এটি একটি বহুস্তরীয় প্রতিরক্ষামূলক গঠন। স্তরগুলি সাধারণ সৈন্যদের দ্বারা গঠিত হয় এবং কেউ যখন ভিতরে প্রবেশ করতে থাকে তখন সে আরও অজেয় যোদ্ধাদের সাথে দেখা করে। এটি এমন একটি গঠন হিসাবে বিবেচনা করা যেতে পারে যা একজন যোদ্ধাকে বিভ্রান্ত করে তাকে গ্রাস করে। যখন কেউ ফাঁদের ভেতরে চলতে থাকে তখন মনে হয় যেন সে ফাঁদের বাইরে বেরিয়ে আসার সময় নড়াচড়া করছে। অবশেষে যখন সে ফাঁদের মাঝখানে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে সে মোহিত। এই কৌশলটি প্রাগৈতিহাসিক যুগে প্রয়োগ করা হয়েছিল। কঠোর পাহারায় থাকলেও এই উপাদানটি চক্রব্যূহের জাল থেকে পালাতে পারে না। চক্রব্যূহের ফাঁদ এতটাই মারাত্মক ছিল যে কৃষ্ণ, অর্জুন, দ্রোণ, ভীষ্ম এবং প্রদ্যুম্নের মতো খুব কম প্রতিভাবান যোদ্ধাই এর মধ্যে ঢুকে বেরিয়ে আসার উপায় জানতেন। মারাত্মক সর্পিল গঠনের ভেতরে লড়াই মানসিকভাবে খুবই ক্ষতিকর এবং শরীর ও মনের উপর চক্রব্যূহের মানসিক প্রভাব অত্যন্ত বিশাল। অতএব ঘূর্ণায়মান গঠনের মানসিক প্রভাবের কারণে তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই হাজার হাজার সৈন্য নিহত হয়। এই ফাঁদটিতে সাধারণত 7টি স্তর থাকে যার ভেতরের স্তরে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা থাকে। এই ধারণাটি প্রতিপক্ষকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করার জন্য ব্যবহৃত হতো যতক্ষণ না সে সবচেয়ে দক্ষ এবং সশস্ত্র যোদ্ধাদের কাছে পৌঁছায়। সৈন্যরা ক্রমাগত ঘূর্ণায়মান গতিতে থাকত, তাই তাদের মধ্যে একজন নিহত হলে তার স্থান অন্য একজন দখল করত, যার ফলে অন্য প্রতিপক্ষের প্রবেশ বাধাগ্রস্ত হতো। দুর্বল এবং শক্তিশালী যোদ্ধাদের কৌশলগতভাবে প্রতিটি স্তরে স্থাপন করা হয়, হয় প্রতিপক্ষ যোদ্ধাদের সর্বাধিক ক্ষতি করার জন্য অথবা শত্রুর দক্ষ যোদ্ধাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এই ফাঁদের উদ্দেশ্য ছিল আক্রমণকারী যোদ্ধাদের সৈন্যদের আক্রমণ করার পরিবর্তে আত্মরক্ষার চেষ্টা করা। পদাতিক বাহিনীকে শক্তভাবে মোতায়েন করা হয়েছিল যাতে আগত রথ সহজে স্তরটি ভেঙে না যায়। সাঁজোয়া রথ, অশ্বারোহী এবং ভেতরের স্তরে দক্ষ তীরন্দাজরা শত্রু যোদ্ধাদের পদাতিকদের হত্যা করার জন্য বাইরের স্তরের পদাতিকদের মাথার উপর দিয়ে সহজেই তীর ছুঁড়তে পারত। এই গঠন চক্রব্যূহ লঙ্ঘনের চেষ্টাকারী শত্রু যোদ্ধাদের হাত থেকে পদাতিকদের সুরক্ষা নিশ্চিত করেছিল। সৈন্যদের চলাচল ঢোল এবং শঙ্খের শব্দ দ্বারা পরিচালিত হতো। ফাঁদ ভাঙার একটি উপায় ছিল ঢোলবাদকদের হত্যা করা, কিন্তু এটি যুদ্ধের নীতিমালার বিরুদ্ধে ছিল, তাই অভিমন্যু এই পদক্ষেপ নেননি। মাটি থেকে দেখা যায় ফাঁদটি কেবল একটি সাধারণ প্রবেশপথের মতো যেখানে অল্প কিছু সৈন্য থাকে। কেউ যাই করুক না কেন, সে কেবল বাইরের স্তরের সাথে লড়াই করতে থাকুক বা স্তরগুলি ভেদ করে ভেতরে প্রবেশ করতে থাকুক না কেন, চক্রব্যূহ শত্রুকে গ্রাস করার জন্য তৈরি করা হয়েছে এবং হয় সে গোলক ধাঁধা দিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করবে অথবা তার জীবন বাঁচাবে, কিন্তু পথ ধরে বন্দী না হওয়া পর্যন্ত তাকে দুর্বল করে দেবে। এটিকে সবচেয়ে মারাত্মক গঠনগুলির মধ্যে একটি করে তোলে। সৈন্যদের অবিরাম গতিবিধি এটিকে সবচেয়ে মারাত্মক করে তুলেছিল, কারণ এটি প্রতিপক্ষের জন্য একটি ভ্রান্ত ধারণার মতো ছিল। যদি কোনোভাবে সে একটি স্তর ভেদ করতে সফল হয় তবে সে শেষ পর্যন্ত সবচেয়ে ভেতরের স্তরের শক্তিশালী সৈন্যদের সাথে লড়াই করবে। যদি কোনোভাবে যোদ্ধা একটি নির্দিষ্ট স্তরের অনেক সৈন্যকে হত্যা করতে সফল হয় তবে তাকে আরও হিংস্র এবং অভিজ্ঞ যোদ্ধাদের দ্বারা আক্রমণ করার জন্য অন্য স্তরের ভিতরে যেতে বাধ্য করা হয়। ফলস্বরূপ চক্রব্যূহের গভীরে প্রবেশ করার সাথে সাথে সে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।
অর্জুন উল্লেখ করেছেন যে গঠনে প্রবেশের জন্য একটি সঠিক সময় এবং একটি সঠিক স্থান এবং এটি করার জন্য একটি সঠিক পদ্ধতি রয়েছে, অর্থাৎ দুর্বল লিঙ্কগুলি প্রথমে চিহ্নিত করতে হবে এবং নির্ধারিত স্থানে ফাঁক তৈরি করতে ফরমেশনের সাথে ভ্রমণ করতে হবে। গঠনগুলি ফাঁক পূরণ করার জন্য এগিয়ে যাওয়ার আগে এত বড় ফাঁক তৈরি করতে সক্ষম হওয়ার জন্য খুব দীর্ঘ শুটিং রেঞ্জ এবং দ্রুত শুটিং গতির একজন তীরন্দাজের প্রয়োজন। কেন প্রস্থান আরও কঠিন ছিল? অভিমন্যু চক্রব্যূহে কিভাবে ঢুকতে হয় তা জানলেও কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে তা তিনি জানতেন না। একবার লক্ষ্যবস্তু ভেতরে প্রবেশ করলে কমান্ডার ভেতরের স্তরগুলোকে ভেতরে মুখোমুখি হতে নির্দেশ দেন। তাই বেরিয়ে আসার সময় ভেতরে প্রবেশের মতোই যোদ্ধাদের মুখোমুখি হতে হয়, কিন্তু একমাত্র সমস্যা হল যে একবার একটি স্তর ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য যোদ্ধা কেবল বাইরের স্তরে তার সামনে দাঁড়িয়ে থাকা সৈন্যদের মুখোমুখি হন না, বরং ভেতরের স্তরে তার পিছনে থাকা সৈন্যদেরও মুখোমুখি হন। দ্বিতীয়ত, বের হওয়ার সময় সবচেয়ে ভেতরের স্তরটি ভেঙে ফেলতে হবে, যেখানে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা থাকে এবং তাদের সকলের শুটিং রেঞ্জের মধ্যেই থাকে, কারণ রিংয়ের ব্যাস ছোট। তৃতীয়ত, যোদ্ধা ইতিমধ্যেই ফরমেশনে প্রবেশ করতে এবং অভ্যন্তরীণ বৃত্তের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের সাথে লড়াই করতে ক্লান্ত হয়ে পড়বে। অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন ক্রোধান্বিত হয়েছিলেন এবং পরের দিন সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন। জয়দ্রথকে রক্ষা করার জন্য কৌরবরা এই চক্রব্যূহের মতো একাধিক ফাঁদ তৈরি করেছিলেন, কিন্তু অর্জুন কৃষ্ণের সাহায্যে জয়দ্রথকে হত্যা করতে সফল হন। কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে মারাত্মক সামরিক গঠন এবং কৌশলগুলির মধ্যে একটি হল চক্রব্যূহ। কেবলমাত্র একজন অসাধারণ দক্ষ যোদ্ধাই এতে প্রবেশ করতে পারতেন এবং বিজয় হতে পারতেন। সৈন্যদের বিন্যাস কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ফাঁদটি নিঃশেষ করে দিয়েছিল। এই ধরনের হতাশাজনক পরিস্থিতিতে একজন মহান যোদ্ধার পক্ষে যুদ্ধের নীতিমালা ভুলে যাওয়া খুবই সম্ভব ছিল। কিন্তু অভিমন্যু পূর্ণ বীরত্বের সাথে নীতিনৈতিকতা না হারিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছিলেন। এই কারণেই অভিমন্যুকে একজন গৌরবময় এবং দুঃখজনক বীর হিসেবে যথাযথভাবে স্মরণ করা হয়, যিনি প্রাণঘাতী চক্রব্যূহ ভেঙে প্রাণ হারান।